মাত্র মাস তিনেক আগেও যে দ্বিপক্ষীয় সম্পর্ককে দুদেশের নেতা মন্ত্রী কর্মকর্তারা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন, সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর শীতলতার পর্ব চলছে বললেও আসলে বোধহয় কমই বলা হয়। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর 100 দিন শেষ, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছিল, কিন্তু ভারত তা এড়িয়ে গিয়েছে। দুদেশের দুই বর্তমান নেতার মধ্যে এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে, কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ। সুতরাং সেই টেলিফোন আলাপেও ভারতের দিক থেকে স্পষ্টতই ছিল নালিশ বা অনুযোগের সুর। গত 8 অগস্ট যেদিন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন, সেদিনও এক্স হ্যান্ডেলে তার প্রতি বার্তায় প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি। কোনো পর্যবেক্ষক এটাও মনে করিয়ে দিচ্ছেন। পাশাপাশি আরও কিছু ঘটনা গত 3 মাসে ঘটেছে, যা থেকে মনে করার যথেষ্ট কারণ আছে দিল্লি এখনও বাংলাদেশের নতুন সরকারকে ঠিক মতো ভরসাই করতে পারছে না। যেমন মাস 4 হতে চলল, ভারত এখনও বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে। গত 100 দিনের ভেতর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে বন্যার পানি ছাড়ার অভিযোগ বা দুর্গাপুজোর মণ্ডপে হামলা নিয়ে একাধিক প্রকাশ্য বিবৃতি জারি করতেও দ্বিধা করেননি, যাতে বাংলাদেশ সরকারের সমালোচনা ছিল স্পষ্ট। এই ধরনের জিনিস কিন্তু বিগত 16 থেকে 17 বছরে কখনোই দেখা যায়নি, যা থেকে পরিষ্কার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ বা কেজো সম্পর্ক গড়ে তুলতেও দিল্লি রীতিমতো দ্বিধান্বিত। দিল্লি ও ঢাকার মধ্যে যাই চলুক, এটা যেভাবে হোক বজায় রাখতে হবে বলছেন হর্ষবর্ধন শ্রিংলা। অবশ্য গত 100 দিনে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যে প্রায় তলানিতে এসে ঠেকেছে, তা নিয়ে দিল্লিতে অন্তত পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই। আর এর জন্য নির্দিষ্টভাবে কয়েকটি কারণকেও চিহ্নিত করেছেন তারা। এই প্রতিবেদনে এরকম 3টি প্রধান কারণ ও তার পরিপ্রেক্ষিত ধরে বিশ্লেষণ করা হলো। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ সরকারের সম্পর্কের মধ্যে আরেকটি খুব বড় অস্বস্তির উপাদান হলো ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি। মূল কারণটা যাই হোক, বাস্তবতা হলো বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থান যার শাসনের বিরুদ্ধে ছিল, সেই শাসক নিজেই এখন প্রতিবেশী দেশের আশ্রয় ও আতিথেয়তায় রয়েছেন। বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন, সেই অভ্যুত্থানের যেহেতু একটা ভারত বিরোধী মাত্রাও ছিল, কারণ ভারতের সমর্থন ছাড়া এভাবে শেখ হাসিনার পক্ষে এতদিন ক্ষমতা আঁকড়ে থাকা অসম্ভব হতো বলে আন্দোলনকারীরা ধারণা করতেন। আর সেই ভারতে যখন শেষমেশ অপসারিত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিল, তাদের কূটনৈতিক সন্দেহ ও অবিশ্বাস আরও জোরালো হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন রাজনৈতিক বিবৃতি না দেন, ভারতকে সেটা খেয়াল রাখতে হবে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি স্বীকার করেছে, শেখ হাসিনার মুখে লাগাম পরানোর কথা তারা একাধিকবার ভারতকে বলেছে, কিন্তু তাতে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। গত 5 অগস্ট যে নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেন এবং মাত্র 2.5 দিনের মধ্যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, প্রতিবেশী ভারত সেই পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা দুঃস্বপ্নেও কল্পনা করেনি তাদের ঘরের দোরগোড়ায় এত দ্রুত এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। ভারতের একাধিক পর্যবেক্ষক ও বিশ্লেষক তাদের লেখালেখি ও বক্তৃতায় এ কথাটা খোলাখুলি স্বীকার করেছেন।